দর্শক, দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলছে নারায়ণগঞ্জের একটি ঘটনা। একদিকে চাঁদা দাবির অভিযোগ, অন্যদিকে এমপির ছেলেকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ, এরপর দল থেকে বহিষ্কার। সব মিলিয়ে ঘটনাটি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। আর পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, যিনি সজীব নামেও পরিচিত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী রোববার তাকে প্রথম নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে স্থানান্তর করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল? সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী সেই অর্থ না দেওয়ায় একটি গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ এখনো তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত নয়। স্থানীয় পুলিশ ও শিল্পাঞ্চল সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ এবং কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্প কারখানার মালিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে খায়রুল ইসলামের বিরুদ্ধে। এমনকি চাহিদা মতো অর্থ না পেলে পণ্যবাহী ট্রাক ও শিল্প প্রতিষ্ঠানের যানবাহন আটকে রাখার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। আরও অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে স্থানীয় বিভিন্ন ব্যবসা ও কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্তের বিষয়। তবে ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ আসে আটকের পরপরই। খায়রুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দলও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, খায়রুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সেগুলোর সত্যতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এরপরই শুরু হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, যদি অভিযোগ এতটাই গুরুতর হয় তাহলে জিজ্ঞাসাবাদের পর তাকে কেন ছেড়ে দেওয়া হলো? আবার অন্য একটি পক্ষ বলছে, কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া আর তাকে গ্রেফতার করা এক বিষয় নয়। তদন্তের প্রয়োজনেই কাউকে ডাকা হতে পারে। আবার অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। তবুও জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশের শিল্পাঞ্চলগুলোতে বহু বছর ধরে চাঁদাবাজি, দখল বাণিজ্য, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টির অভিযোগ শোনা গেছে। তাহলে কি এই ঘটনাটি সেই পুরনো সমস্যারই আরেকটি উদাহরণ, নাকি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যার প্রকৃত সত্য তদন্তের পরই সামনে আসবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাষ্ট্র কি দেখতে পারবে যে রাজনৈতিক পরিচয়, পারিবারিক প্রভাব এবং ক্ষমতার অবস্থান যাই হোক না কেন, আইনের কাছে সবাই সমান? কারণ এই প্রশ্নের উত্তর শুধু একজন ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং দেশের আইন, প্রশাসন এবং রাজনৈতিক জবাবদিহিতা নিয়ে সাধারণ মানুষের আস্থার সঙ্গেও জড়িয়ে আছে। এখন সবার নজর তদন্তের দিকে, কারণ তদন্তই বলে দেবে অভিযোগ কতটা সত্য আর এই আলোচিত ঘটনার শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। ততক্ষণ পর্যন্ত প্রশ্নগুলো থাকছেই, আইনের পাল্লা কি সত্যিই সবার জন্য সমান, নাকি প্রভাবশালীদের জন্য এখনো কিছু দরজা অন্যদের চেয়ে একটু বেশিই খোলা?